দার্জিলিং, রাত 10:30। ম্যাল থেকে উত্তর দিকে চড়াই বেয়ে যে রাস্তাটি চিড়িয়াখানার দিকে চলে গেছে, সেটা ধরে কিছুটা এগিয়ে গেলে রাস্তা দুভাগ হয়ে যায়। একটি রাস্তা নিচে নেমে গেছে চিড়িয়াখানার দিকে, আর একটি রাস্তা ধরে উপরের দিকে কিছুটা উঠে গেলে একটা গির্জায় পৌঁছানো যায়, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। বৃষ্টির মধ্যে সেই চার্চ ছাড়া আর কোনো আশ্রয় দেখতে না পেয়ে আমি লোহার গেট ঠেলে সেখানে গিয়ে ঠাঁইনি। রোল সাউন্ড রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। গপ্প শুরু করার আগে একটি ছোট্ট কথা। রোল সাউন্ড গপ্পর এই যাত্রা আপনাদের জন্যই এতদূর এসেছে। যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন, বা সুপার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। মেম্বারদের জন্য থাকছে আগাম এপিসোড, এক্সক্লুসিভ গল্প আর বিশেষ মেম্বার্স অনলি লাইভ সেশন। আপনাদের এই ছোট্ট সাহায্য কিন্তু আমাদের আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পাহাড়ের রানী দার্জিলিং। দিনের আলোয় যে শহরের সৌন্দর্য মুগ্ধ করে, রাত নামলে সেই শহরেরই কিছু কোণ ঢেকে যায় এক অদ্ভুত নীরবতায়। কুয়াশা, শীতল বাতাস আর অন্ধকার পাহাড়ি পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে কিছু পরিত্যক্ত স্থাপনা, যাদের নিয়ে আজও ফিসফিসিয়ে গল্প বলে স্থানীয় মানুষ। আজকের রোল সাউন্ড অরিজিনালসের গল্প দার্জিলিংয়ের সেই গির্জার রাত ঠিক তেমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার কাহিনী। এক সাংবাদিক, এক রহস্যময় অনুসন্ধান আর পাহাড়ের নির্জনতায় দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত গির্জা। সেই গির্জায় ঠিক কী ঘটেছিল? কেন বহু বছর ধরে রাতের পর রাত কেউ সেখানে যায় না? হেডফোন পরে শুনুন, কারণ আজকের গল্পে পাহাড়ের নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আতঙ্কের আসল শব্দ। দার্জিলিং আমার বরাবরেরই প্রিয় ভ্রমণের স্থান। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই দিন 5 ছুটি পেলে আমি সোজা দার্জিলিংয়ে চলে যাই। কিছু সময় সঙ্গী পাই, কিছু সময় একাই আসি। এইবারও যেমন ধস এবং বৃষ্টির ভয়ে আমার বীর বন্ধুবৃন্দদের মধ্যে কেউই আসতে খুব একটা রাজি হলো না। অগত্যা আমি নিজেই চলে এলাম। তবে এতবার আসার ফলে এখানকার বিশেষ জায়গাগুলির সাথে এবং কিছু লোকজনের সাথেও বেশ পরিচয় হয়ে গেছে। সেই রকমই খুবই আন্তরিক পরিচয় হয়ে গেছে এখানকার রাস্তাঘাটগুলোরও সাথে। হিলকার্ট রোড, লোরেটো কনভেন্ট রোড, গান্ধী মার্গ, নেহেরু রোড, দার্জিলিং স্টেশন, ম্যাল, মহাকাল মন্দির, চিড়িয়াখানা, এই সকল জায়গার রুটি যেন আমার নখদর্পণে। শহরে বসবাসের পরও নিয়মিত দৌড়ঝাঁপ করার ফলে আমার স্ট্যামিনাও 32 বছর বয়সের আন্দাজে বেশ ভালোই। তাই এই অঞ্চলের রাস্তাগুলো উঁচু আর খাড়াই হওয়া সত্ত্বেও আমি স্বচ্ছন্দেই হেঁটে হেঁটেই ঘুরে বেড়াতে পারি। আমার ব্যাপারে এখানে কিছু কথা আগাম বলে রাখা ভালো। আমার নাম সোমক অধিকারী, পেশায় সাংবাদিক, অবিবাহিত। সাধারণ আর 5টা মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আমার জীবনযাত্রাটা একটু উদ্দাম, উচ্ছৃঙ্খল আর আনন্দবাদী মনে হবে, কিন্তু আমি গতানুগতিক জীবনধারায় বিশ্বাসী নই। ক্ষুধা নিবৃত্তি, শয়ন এবং প্রজনন,
এই সব করার বাইরেও যে অনেক বড় বড় সম্ভাবনা আছে মানুষের জীবনের জন্য, সেইটি আমার দৃঢ় বিশ্বাস। তাই নিজের মনের জানালা খুলে দিয়ে এদিক ওদিক নতুন তথ্য, নতুন দর্শন আবিষ্কার করার উদ্দেশ্যে আমি টো টো করে ঘুরে বেড়াই দেশ থেকে বিদেশ। এবং কিছুটা সেই জন্যেই আমার এই পেশারও চয়ন। না হলে হয়তো কোনো পেশাতেই আমার মন বসত না সেইভাবে। কারণ আমার মনে হয় পেশাদারিত্ব জিনিসটাও একটা বিংশ শতকের আবিষ্কার। তবে সেই আলোচনা অন্য কোনো সময় হবে ক্ষণ। যাই হোক, সেই কৌতূহলের টানেই দার্জিলিং এসে আমি প্রথম দিনই সন্ধ্যাবেলা পাড়ি দিই এই গির্জার রাস্তা ধরে আরও কিলোমিটার খানেক উপরের দিকে। খবর পেয়েছিলাম সেই রাস্তার শেষে নাকি এক প্রৌঢ়ার বাস। তার বয়স নাকি 1 শতাব্দী পেরিয়েছে। তা সত্ত্বেও তার চিন্তা এবং স্মরণ শক্তি নাকি এখনও দিব্য চলছে। একজন শতায়ু মানুষের সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য কজনেরই বা হয়। লোভ সামলাতে না পেরে নিজের ছোট্ট ক্যামেরা আর লেপল মাইকটা নিয়ে রওনা দিই সেই পথে। কিন্তু অবশেষে গন্তব্যে পৌঁছে মিলল একরাশ হতাশা আর বিরক্তি। আমার ধারণা ছিল কলকাতা শহরের লোকজনের তুলনায় এইখানকার মানুষদের সততার এবং সারল্যের মাত্রা হয়তো একটু হলেও বেশি। কিন্তু কলকাতার গুজব ছড়ানো ও অহেতুক লোককে হেনস্থা করার সংস্কৃতি যে এই অবধি প্রসারিত হয়ে পড়েছে তা আমার জানা ছিল না। পাহাড়ের উপরে গিয়ে যে বুড়ির দেখা মিলল, আর যাই হোক তার বয়স অন্তত 100 নয়, খুব বেশি হলে 80-82 হবে। এবং অথর্ব হওয়া তো দূর, সে রীতিমতো ব্যবসা করে খাচ্ছে। কি সেই ব্যবসা সেটা বোঝার জন্য যদি ওনার কাছে পৌঁছতেই হবে। বুড়ি খুলে বসেছে এক দোকান, যেখানে সে নানান ফিকিরের সাহায্যে নাকি মানুষের ভাগ্য বলে দিতে পারে। মানে ওই জ্যোতিষী গোছেরই, কিন্তু উপস্থাপনাটা একটু বিদেশি কায়দায়, স্ফটিক বল ইত্যাদি সহ আর কি। যদিও আমার এই সব গাঁজাখুরিতে বিশ্বাস নেই, তাও গতর খাটিয়ে এতদূর যখন এসেই পড়েছি, ভাবলাম পুরোটাই দেখে যাই। নগদ 500 টাকা দিয়ে সেই স্ফটিক বলের সামনে বসে পড়লাম। আমার উল্টো দিকে রীতিমতো কুঁচকানো চামড়া জড়ানো মুখটাকে আরও সংকুচিত করে মন দিয়ে প্রায় 10 মিনিট বলটির দিকে চেয়ে রইল সেই মহিলা। তারপর খোনা গলায় আমার দিকে তাকিয়ে নির্বিকারভাবে বলল, আপনার অতি কৌতূহলী স্বভাব আপনাকে সমূহ বিপদের মধ্যে ফেলতে চলেছে। আমি একটু বিমর্ষ হয়ে পড়লাম। গা গতরে খাটনিও হলো, পয়সাও গেল, অন্তত ভালো কিছু শোনাতে পারল না মহিলা। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালাম। এই, কোথায় চললেন? হ্যাঁ, ফিরতে হবে তো, অনেকটা পথ, আর রাতও হয়েছে। এখন আপনার যাত্রা করার জন্য সময়টা শুভ নয়। হ্যাঁ, উপায়ও তো নেই, রাতটা কোথাও একটা তো কাটাতে হবে। আমার বাসার পিছনে একটা ছোট কটেজ আছে, বলে খুলে দিতে পারি। আজকের রাতটা ওখানেই কাটান। অবশ্যই ভাড়া দিতে হবে। মনটা বিষিয়ে গেল। এই পাহাড়ি জাতিটাও এইরকম চরম ধাপ্পাবাজ হয়ে গেল। এক তো গুজব ছড়িয়ে লোককে এতটা পথ টেনে আনা, তারপর আবার হাত দেখার, ভাগ্য বলার নাম করে ঘর গছিয়ে দিয়ে ভাড়ার টাকা আদায়ের চেষ্টা করছে। সৎভাবে ব্যবসা করা কি এত কঠিন হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে? মুখে বললাম, না ঠিক আছে, আমি চলেই যাই। জুতোটা পরে সবে বেরোতে যাব, হঠাৎ বুড়ি অস্থি চর্মসার হাত দিয়ে আমার হাতটা চেপে ধরে তার মধ্যে একটা ছোট্ট কাগজ পুরে দিল। এটা কি? সাথে রাখো, বাড়ি ফেরা অব্দি এলো না। তোমার রক্ষা করবে বিপদ আপদ থেকে।
কে? আমি বেশি কথা না বাড়িয়ে জিনিসটা জ্যাকেটের পকেটে চালান করে রওনা দিয়ে দিলাম। কিন্তু মাঝপথে বাদ সাধল এই অপ্রত্যাশিত বৃষ্টি। একবার মনে হলো বুড়ির ভবিষ্যৎবাণী যেন সত্যিই হলো। বেশি কৌতূহলের ফলে আজ ঠান্ডায় কাবু হয়ে কোনো রোগের সম্মুখীন না হতে হয় আমায়। একা এত দূর এসে রোগ বাঁধালে দেখাশোনা করারও কাউকে পাবো না, উল্টে খরচপাতি আরও কয়েক গুণ বাড়বে। রাস্তায় যে আশ্রয় নেব এমন কোনো জায়গাও তো চোখে পড়ছিল না। কিন্তু কিছু দূর নেমে বাঁক ঘুরতেই গির্জাটা দেখতে পেয়ে মনে একটু স্বস্তি পেলাম। লোহার গেটটা খুলে ছুটতে গিয়ে আশ্রয় নিলাম গির্জার দরজার বাইরের ছাউনিটার নিচে। মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেলাম এই যাত্রায়। কিন্তু বুড়ির ভবিষ্যৎবাণীটা আবার মিথ্যে প্রমাণ হয়ে গেল বলে টাকাটা জলে গেল ভেবে একটু আফসোসও হচ্ছিল। দার্জিলিংয়ে সাধারণত রাত 8-9টার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। আজ তার উপর আবার বৃষ্টির রাত। 10:30টার সময় কোনো জনমানবের দেখা পাবো এইরকম আশা মনে ছিলও না। যানবাহনও কিছু মিলবে না যে বৃষ্টির মধ্যে একটু এগিয়ে যাব হোটেলের দিকে। মনে মনে প্রস্তুত হয়ে রইলাম যে বৃষ্টিটা যখনই ধরবে একটু করে এগিয়ে যাব। আবার যদি বৃষ্টি চালু হয় আবার কোথাও আশ্রয় নেব। এইভাবেই ইনস্টলমেন্টে বাকি পথটা অতিক্রম করতে হবে এই ভেবে যখন মানসিক প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ গির্জার ভেতরে পায়ের শব্দ শুনতে পেলাম। এত রাতে গির্জার ভিতরে কেউ থাকে নাকি? ঘাড় ঘুরিয়ে দরজার দিকে ফিরতেই দরজার ফাঁক দিয়ে যেন একটা আলোর শিখাও দেখতে পেলাম। শুনছেন? হ্যালো? অকুতভয়তার জন্য বরাবরই আমার নাম ডাক ছিল। না হলে এমন রাতে পাহাড়ের গায়ে এক প্রাচীন প্রায় পরিত্যক্ত গির্জার ভিতরে আলো দেখতে পেয়ে হাঁক ডাক করা নয়, পলায়ন করাই বেশিরভাগ মানুষের কাছে প্রত্যাশিত। কিন্তু সেই যে বলেছিলাম আমার অনুসন্ধিৎসু স্বভাবের কথা, কিছু একটা কৌতূহলোদ্দীপক বিষয় দেখলে সেটার গভীর অবধি না ঢুকে আমার শান্তি নেই। আরও 2-1বার হাঁক ডাক দিলাম। কেউ থাকলে একটু খুলবেন প্লিজ, আমি বৃষ্টিতে আটকে গেছি। আবার পায়ের শব্দ কানে এলো। এবার দ্রুতগামী, দরজার দিকেই এগিয়ে আসছে। তারপর আবার সব নিশ্চুপ। আমি দম বন্ধ করে শোনার চেষ্টা করতে লাগলাম। কেমন যেন মনে হলো দরজার ওপার থেকে নিঃশব্দে দুটি চোখ আমায় দেখছে। চিন্তাটা বেশি গাঢ় হওয়ার সময় পেল না। হঠাৎ দরজাটা বিরাট একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আর খুলে যাওয়া মাত্রই চমক। সুন্দর হাতের কাজ করা ছোট ছোট ছাপ দেওয়া 8 পৌরে বাঙালি কায়দায় একটা শাড়ি পরে দাঁড়িয়ে এক যুবতী। এমন দৃশ্য তো সত্যি আশা করিনি। সোনালি চুলের স্যাটিনের গাউন পরা এক বিদেশিনীকে দেখলে হয়তো এর চেয়ে কম অবাক হতাম। মহিলার বেশভূষা, তার চুলের কায়দা, চোখের কাজল, কপালের টিপ সব মিলিয়ে যেন মনে হচ্ছিল 60-এর দশকের কোনো সিনেমার চরিত্রের সামনে এসে হাজির হয়েছি। আমাকে দেখে মহিলা একটু যেন ম্রিয়মান হয়ে গেলেন। আপনি? মাপ করবেন বললাম আমি। এত রাতে বিরক্ত করতে চাইনি। আসলে ওই উপরের দিকে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল আর রাস্তায় বৃষ্টি নেমে গেল,
তাই কিছুক্ষণের জন্য একটু ঠাঁই খুঁজছিলাম আর কি। আসুন। বলে তিনি দরজাটা থেকে সরে দাঁড়িয়ে আমায় ঢুকতে দিলেন। বিশাল আকায় গির্জার সিলিং, তা থেকে নানা রকম ঝাড় লণ্ঠন ঝুলছে, সারি সারি বেঞ্চ পাতা, যেমনটা হয় আর কি যে কোনো গির্জায়। সেই বেঞ্চগুলোর মাঝখান দিয়ে যে লম্বা পথ, সেটা দিয়ে সোজা চলে গেলে গির্জার অল্টার, আর তার দুই ধারে লম্বা দুই দানির উপর বড় দুটি মোমবাতি জ্বালানো, যার আলোতে কিঞ্চিত আলোকিত হয়ে রয়েছে গির্জার ভেতরটি। ভেতর থেকে দেখে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই তো মনে হয়, নিয়মিত পরিচর্যার মধ্যে থাকলে যেমন হয়। কিন্তু অবাক কাণ্ড, বাইরে থেকে ওরকম পরিত্যক্ত দেখতে কেন তাহলে? আপনি এখানে থাকেন? মহিলাকে প্রশ্ন করলাম আমি। ইতিমধ্যে তিনি এগিয়ে একটি বেঞ্চের ওপর গিয়ে বসেছেন। না না, থাকবো কেন, কাজে এসেছি। কাজ? এত রাতে গির্জায়? মহিলা আমার দিকে ঘুরে তাকালেন। মনে হলো আমার কথাটায় তিনি একটু বিরক্তই হয়েছেন। না না, মানে আমি অন্যরকম কিছু ইঙ্গিত করতে চাইনি বলে ব্যাপারটাকে স্বাভাবিক করতে গেলাম আমি, কিন্তু তিনি আমায় বাধা দিলেন। শুটিংয়ের কাজ। আমি একজন অভিনেত্রী। আমার কাছে ছবিটা যেন এইবার সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তাই তো, এটা মাথায় আসেনি কেন? এইরকম অদ্ভুত মেকআপ, এমন বেশভূষা নিশ্চয়ই কোনো চরিত্রের অভিনয়ের জন্যই হবে। আপনি অভিনেত্রী? দারুণ ব্যাপার তো। আর দারুণ, এর থেকে সাধারণ ট্যুরিস্টরা এখানে এলে ভালো হতো। কেন? তা কেন? দেখছেন না, লোকেশনে পৌঁছে দিয়ে প্রোডাকশন ম্যানেজার টিমকে আনতে গেছে ৮ ঘন্টার উপর হয়ে গেল। আমি বললাম, অন্তত আমার মেকআপের মেয়েটিকে দিয়ে যাও, 5 মিনিট। 5 মিনিটে আসছি দিদি বলে সেই যে গেছে, আসার নামই নেই। নিশ্চয়ই বৃষ্টিতে আটকে গেছে। এখানে আজ শুটিং হওয়ার কথা বুঝি? সেই রকমই তো কথা আছে, না হলে এই ভুতুড়ে গির্জায় আমি একা একা বসে থাকবো কোন দুঃখে। আমি ওনার পাশের বেঞ্চটিতে বসতে বসতে বললাম, আপনার আপত্তি না থাকলে আপনার টিম আসা অবধি আমি আপনাকে সঙ্গ দিতে পারি। মহিলা আমার দিকে আবার তাকালেন। কিছুটা আমাকে ভালো করে পরিমাপ করে নেওয়ার উদ্দেশ্যেই মনে হলো। আমিও তার মুখশ্রীটা এই প্রথম মন দিয়ে দেখলাম। নিতান্তই সৌন্দর্যে ভরপুর, অভিনেত্রী হওয়ার মতোই মুখ, নিটোল গোল আকৃতি মুখ, এবং তার উপর টানা টানা চোখ। বাঙালির সৌন্দর্যের মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার জন্য যা খুবই জরুরি। এবং গালেও একটা টোলের আভাস আছে, যেটা যে কোনো মুহূর্তে দেখা দিতে পারে, যদি যুবতীকে আমি কোনোরকমভাবে হাসাতে পারি। তা কিসের শুটিং হওয়ার কথা আজ? কোনো সিরিয়াল না ওয়েব সিরিজ? আমি প্রশ্ন করলাম। মহিলা আমার দিকে কেমন একটা বিরক্তি এবং প্রশ্নসূচক অভিব্যক্তি নিয়ে তাকালেন। আমি কি বলবো বুঝতে না পেরে বললাম, না আসলে সেরকম লাইট, ক্যামেরা, যন্ত্রপাতি কিছুই তো চোখে পড়ছে না, তো তাই ভাবলাম। তাহলে কি ছবির শুটিং হবে? সেসব জিনিসপত্রের তো চলে আসার কথাই ছিল এতক্ষণে। শুটিংয়ের বিষয়ে সেই রকমই ধারণা ছিল আমার, কিন্তু প্রথম ছবিতেই যে এরকম দুর্যোগের মুখে পড়তে হবে তা কোনোদিনও কল্পনা করিনি। ও, এটি আপনার প্রথম ছবি? দারুণ ব্যাপার, অনেক অভিনন্দন বললাম আমি। এইবারে সেই বাঁ গালের টোলটি আত্মপ্রকাশ করল। যুবতী আমার মুখে কিছু বললেন না, কিন্তু একগাল হাসি দিয়ে অভিনন্দন স্বীকার করে নিলেন। প্রথমবার অভিনয় করতে নেমে ভয় করছে নিশ্চয়ই? আমি জিজ্ঞেস করলাম। মা, প্রথম অভিনয় হবে কেন? আমি 10 বছর হয়ে গেছে মঞ্চে অভিনয় করছি। রবীন্দ্রনাথ, মনসামঙ্গল থেকে ব্রেক্ট, শেক্সপিয়ার, অন্তত 150 খানা শো করেছি। আপনি নিশ্চয়ই মঞ্চের খোঁজ খবর কিছুই রাখেন না। অভিনয় মানে তো আপনাদের কাছে শুধুই ছবি, তাই না?
তাই হয়তো এই সব নাম আপনি কিছুই জানেন না। যুবতীর মধ্যে এরকম ধাতুর মতো নিমেষে উষ্ণ, নিমেষে শীতল হওয়ার প্রবণতা দেখে বেশ মজাই লাগলো। মহিলাদের মধ্যে এমন প্রাণবন্ত অনির্দেশ্য ব্যক্তিত্ব আমাকে খুবই আকর্ষণ করে। বুঝলাম যে তার চোখে সম্মান অর্জন করতে হলে আমাকে এবার একটু খাপ খুলতেই হবে। একদম জানি না বললে ভুল হবে। বেরটল ব্রেক্সটের জার্মানি থেকে পলায়ন এবং তা নিয়ে তার যে যে নাটকে উল্লেখ আছে তার ওপর একটি পেপার লিখতে হয়েছিল আমায় স্নাতকোত্তর স্তরের পরীক্ষায়। আর শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে ওথেলো, এই সব নাটকই আমাদের পড়তে হতো একদম তার নিজের লেখা ভাষায়, এখনকার দিনের অনুবাদ বা সরলীকরণ করা ভাষায় নয়। কাজেই একটু আধটু নাট্যচর্চা যে আমিও করিনি তা বললে মিথ্যে বলা হবে। একাডেমিতে মাসে অন্তত 4টে নাটক দেখা হয়েই থাকে। অন্যান্য মঞ্চেও পাশাপাশি দেখতে থাকি। হ্যাঁ, তবে মঞ্চে এতবার নাটকের শো দেখতে গিয়ে আপনার শোগুলো কিভাবে মিস করে গেলাম এইটা ভেবে সত্যিই অবাক লাগছে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? খেয়া, খেয়া চৌধুরী। মাথা চুলকে বললাম, না, সত্যিই আমি লজ্জিত। এর পরের যেই শোটি আপনি করবেন কথা রইল আমি দেখতে যাবই, এবং আপনার এই ছবিটি বেরোলেও প্রথম শোয়েরই টিকিট কাটবো, কথা দিচ্ছি। আমার এই অতিরঞ্জিত ক্ষমা প্রার্থনা দেখে যুবতী খিলখিল করে হেসে উঠল। আমিও যোগ দিলাম সেই হাসিতে। তা বেশ, আসবেন খন। কিন্তু আপনি যে এসেছেন আমি জানবো কি করে? আপনার নামটা তো আমার জানা হলো না। বললেন খেয়া। আমার নাম সোমক। আপনি বুঝি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন? সেটা করি, তবে শখে। পেশাগতভাবে আমি একজন সাংবাদিক। খেয়ার চোখ কপালে উঠে গেল। তারপর তিনি জিভ কেটে বললেন, ছি 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 ছি, কি ভুল কি ভুল! আপনার সাথে না বুঝে এরকম রুক্ষ ব্যবহার করে ফেললাম। ইস, এবার যে আমার প্রথম সাক্ষাৎকারটা আপনাকে নিতে ডাকবো সেই মুখও তো রইল না। আমি হা হা করে হেসে উঠলাম। বেশ, আপনাকে ডাকতে হবে না, আমি নিজে থেকেই নিয়ে নিচ্ছি। এখনই নিয়ে নিচ্ছি না হয়? আপনি নেবেন? সত্যি? অবশ্যই। অন্তত এইভাবে এখনও আপনার অভিনয় না দেখতে যাওয়ার একটা প্রায়শ্চিত্ত তো করা হবে। আপনার মঞ্চের ইতিহাসটাও সেই সুযোগে আমার জানা হয়ে যাবে। আমার ইতিহাস? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে আসুন আমার মেকআপের জায়গাটায় গিয়ে আমরা বসি। চলুন। এখানে যে মেকআপের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে বোঝার উপায় নেই। খেয়া উঠে পড়লেন দেখে আমিও ক্যামেরার ব্যাগ নিয়ে তার পিছনে এগোতে লাগলাম। গির্জার বাঁ দিকের একটা উঁচু দরজার সামনে এসে দাঁড়ালেন খেয়া। আপনি আপনি একটু দরজাটা খুলুন। অবশ্যই ম্যাডাম, বলে আমি ক্যামেরার ব্যাগটি মাটিতে নামিয়ে রেখে বড় দরজাটা ধরে টানলাম, এবং দরজাটা হ্যাঁচকা টানে খুলে যেতে যেই দৃশ্য আমার চোখে পড়ল তা আমার মনের মণিকোঠা থেকে হয়তো কোনো দিনও বিস্মৃতি পাবে না। একটা গুদাম ঘর, স্তূপাকৃতি করে রাখা বিভিন্ন পুরানো আসবাব, তাতে ধুলোর আস্তরণ পুরু হয়ে জমে আছে। বহু বছর না খোলা ঘরের যেমন গন্ধ হয় তেমনি একটা গন্ধ নাকে এলো, কিন্তু তার সাথে মিশে আছে একটা অন্যরকম গন্ধ, পচা বোটকা গন্ধ। মাঝে মাঝে ইঁদুর মোড়ে পচে থাকলে এইরকম গন্ধ পাওয়া যায়, কিন্তু এই গন্ধ যেন তার চেয়েও অনেক বেশি উগ্র। কড়িকাঠের দিকে চোখ পড়তেই গন্ধের উৎসটা পরিষ্কার হয়ে গেল। 8 পৌরে শাড়ি পরা অবস্থায়, কড়িকাঠ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে একটা নারী দেহ।
দেহটা আমার অতি পরিচিত। জ্ঞান যখন ফিরেছিল তখন আমি ম্যালের কাছে একটি ডাক্তারের চেম্বারে শুয়ে, সময়টা বোধহয় সকাল 7টা কি 8টা। মাথায় একটা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম চোখ খুলে তাকানোর সঙ্গে সঙ্গে। দেখতে পেলাম ডাক্তারের পরিধানে এক মাঝবয়সী ব্যক্তিকে। দেখে মনে হলো বাঙালি। পুলিশের ইউনিফর্মে আর এক ব্যক্তি ছিল, যাকে দেখে স্থানীয়ই মনে হলো, এবং আমি যেই হোটেলে উঠেছিলাম তার ম্যানেজারও দেখি সেখানে উপস্থিত। আমাকে চোখ খুলতে দেখে 3 জনেই এগিয়ে এলো। তাহলে এখন শরীর কেমন লাগছে? ডাক্তার বললেন। আমি মাথা নেড়ে জানালুম যে মোটামুটি। আমি এইখানে পৌঁছলাম কিভাবে? নমস্কার, আমি ইন্সপেক্টর তামাং। আপনাকে আমরা নিয়ে এসেছি। ভোরবেলা টাহলে বেরিয়ে আমরা উপরের ওই পুরনো গির্জার বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আপনাকে এখানে নিয়ে আসি। আপনার মানিব্যাগে হোটেলের রসিদটা পেয়ে ম্যানেজার বাবুকেও ডেকে পাঠাই। আপনার মানিব্যাগে আপনার আই কার্ডটাও দেখলাম। কিছু মনে করবেন না। আচ্ছা, ওখানে আপনি কোন খবরের সন্ধানে ওরকম ভোর রাত্রে গেছিলেন বলুন তো? ওই গির্জা তো আজ 50 বছরের উপর বন্ধ। বন্ধ? কিন্তু আমি যে কাল রাতে, আমি বলতে গিয়ে আটকে গেলাম। রাতে? আপনি কাল রাতে ওখানে গেছিলেন নাকি? আঁতকে উঠে বলল ম্যানেজার। হ্যাঁ, মানে বৃষ্টিতে আটকে পড়ে ওখানে ঢুকে আশ্রয় নিয়েছিলাম আর কি। হে ভগবান! বলে সে চোখ বন্ধ করে ইষ্ট নাম জপ করতে লাগলো। আমি অবাক হয়ে পুলিশ ভদ্রলোকটির দিকে তাকালাম। তিনি একগাল হেসে বললেন, অবাক হবেন না সাংবাদিক বাবু, ভুতুরে গির্জা বলে অপবাদ আছে ওই গির্জার এখানকার স্থানীয় লোকেদের মধ্যে। বছর 50 আগে এক তরুণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওখানে। শোনা যায় কলকাতা থেকে কোনো একটা শুটিং হওয়ার কথা ছিল ওখানে। সেই শুটিং পার্টির সাথেই এসেছিল সেই তরুণী। উঠতি অভিনেত্রী ছিল বলে শোনা যায়। তখন তো সবে সবে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবি বেরিয়েছে। দার্জিলিংয়ে হঠাৎ শুটিংয়ের হিড়িক পড়ে যায় তখন। আমি ঢোক গিললাম। ডাক্তার পুলিশের লোকটিকে বললেন, আপনিও ভূতে বিশ্বাস করেন নাকি ইন্সপেক্টর সাহেব? আমি কিছুতেই বিশ্বাস করি না, অবিশ্বাসও করি না, যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ডাক্তারবাবু। তবে আমাদের যে স্নিফার ডগ টমি, আমি লক্ষ্য করেছি টাহলের সময় আমরা যখন ওই গির্জার সামনে দিয়ে যাই, ও কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে। এই সব কথোপকথনের মধ্যে আমার দিকে তাকিয়ে ম্যানেজার হঠাৎ ধরা গলায় বললেন, বাবু, আপনি কিন্তু জোর বাসা বেঁচে গেছেন। ওই গির্জার কাছে গত 20 বছরে কেউ রাতের বেলা যায়নি। ছোটবেলায় শুনেছি ওখানে প্রায় এক বাঙালি মহিলাকে রাতের বেলা শাড়ি পরে ঘুরতে দেখা যায়। একবার বেশ কয়েকজন ছেলে মিলে রাতে ওখানে থাকবে বলে গিয়েছিল। জোয়ান ছেলে জোশের বসে চলে গেছিল এসব কথায় বিশ্বাস না করে। তাদের কাউকে আর কোনোদিন দেখা যায়নি বাবু। অনেকে ভাবে ওরা পালিয়ে অন্য কোথাও চলে গেছে, কিন্তু আমি জানি ওরা মরেছে পেতনির খপ্পরে পড়ে। পুলিশ আর ডাক্তার দুজনেই হো হো করে অবিশ্বাস আর তাচ্ছিল্যের হাসি হাসতে লাগলেন। পাগল আদমি আছে বলে আমি আস্তে আস্তে নিজের জ্যাকেটের পকেটে হাতটা ঢোকালাম। হ্যাঁ, আগের রাতের সেই বুড়ির দেওয়া কাগজটা
তখনও পকেটেই রয়েছে।